পরপর দুইবার কেন তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট করতে হলো? উচ্চ আদালতের আদেশ ভায়োলেট করার কারণে ম্যাজিস্ট্রেট কোর্ট আবার ওনাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে, যার কারণে সেকেন্ড টাইম এটা ওয়ারেন্ট ইস্যু হয়। হোয়াইট কলার ক্রিমিনাল যারা, এরা সমাজের খুব উঁচু স্তরের হাই প্রোফাইলের লোক। ওনারা পাবলিক থেকে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি কালেক্ট করে মিউচুয়াল ফান্ডের নামে এটা শেয়ার মার্কেট বা বাংলাদেশের মার্কেটে ফিনান্সিয়াল মার্কেটে ইনভেস্ট না করে ওনারা সম্ভবত দেশের বাইরে নিয়ে গেছে। আমি মনে করি এই ব্যাপারে পার্লামেন্টে আলোচনা হওয়া দরকার, এই টাকাগুলো কিভাবে উদ্ধার করা যায়। কারণ এদের হাতে এত লম্বা, এত শক্তিশালী যে এগুলো সরকার একটা ডিসিশন নেওয়ার মতো বডিতে পর্যন্ত পৌঁছতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুদিন আগে আমরা আপনাদের সামনে একটা নিউজ উপস্থাপন করেছিলাম। সেটা হচ্ছে একজন সচিবের কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার কারণে উনি এই বৃদ্ধ বয়সে প্রায় 80+ এই বয়সে উনি আদালতের ধারে ধারে ঘুরতে হচ্ছে। ছেলের অপরাধ ছিল প্রায় 200 কোটি টাকা, 200 কোটির বেশি টাকা নিয়ে সে বিদেশে পালিয়ে গিয়েছে, টাকা পাচার করেছে। তো যে পরিমাণ টাকা পাচার করেছে সেটা আমরা দেখিয়েছি আপনাদেরকে, আবারও দেখাচ্ছি বিভিন্ন জায়গায়। আমরা দেখলাম এই মামলার দুইজন আমাদের বিশেষজ্ঞ লয়ার, ওনারা এই মামলায় লড়েছেন এবং চট্টগ্রামে ওনারা অনেকটা পাহারা দিচ্ছেন এই মামলার বিবাদীদেরকে। ওনাদের কাছে আসলে আমরা জানতে চেয়েছিলাম পরপর দুইবার কেন তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট করতে হলো। আমি একটু অ্যাডভোকেট হারুন সাহেবকে জিজ্ঞেস করবো, হারুন ভাই একটু আমাদেরকে বলবেন আপনার এই যে মামলায় আপনি পরপর দুইবার ওয়ারেন্ট করাতে হয়েছে, এটা কেন হলো একটু বলেন তো। অ্যাকচুয়ালি এটা প্রথমে যখন আমরা মামলা ফাইল করি, ফাইল হওয়ার পরে এটা কোর্ট তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। পিবিআই তদন্তে যখন সত্যতা পাওয়া যায় তখন ওয়ারেন্ট ইস্যু হয়। ফার্স্ট টাইম এটা ওয়ারেন্ট ইস্যু হইল। এরপর ওনারা বিভিন্নভাবে গ্রেপ্তার বা ওয়ারেন্টটা এড়াই যাওয়াতে পুলিশও এদেরকে টেস্ট করতে পারেনি। শোনা যায় অনেক ডাইরেক্টর যারা নিয়ন্ত্রক ছিল ওই কোম্পানি ইউনিফেস, সেই কোম্পানির কয়েকজন ডাইরেক্টর দেশের বাইরেও থাকেন বা পালাই বেড়াচ্ছেন বা এড়াই চলতেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যার কারণে মামলা অনেকটা অ্যাবসেনশিয়াল ট্রায়াল দিকে চায়, যেটা আইনের বিধান অনুযায়ী, ফৌজদারি আইনের বিধান অনুযায়ী ওনাদের অনুপস্থিতিতে সাজার জন্য পেপারে বিজ্ঞপ্তি হয়। বাই দিস টাইম ওনারা হাইকোর্ট থেকে কয়েকজন ডাইরেক্টর, এটা একটা কোম্পানি ইউনিফেস, কয়েকজন ডাইরেক্টর, একটু কোম্পানি হলে একটা ফ্যামিলিয়ান কোম্পানির মতন একটা, ওনারা পারিবারিক ভাই বোনারাই এই কোম্পানির ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডার বেসিক্যালি। বাইরের লোকজন খুব কমই আছে। তো ওনাদের কয়েকজন মহিলা ডাইরেক্টর কোম্পানি হাইকোর্ট থেকে ইন্টারিম বেইল নেন। বেইল নেওয়ার পর হাইকোর্টের একটা ডিরেকশন ছিল বেইলের মেয়াদ এক্সপায়ার হওয়ার পর, যেটা ইন্টারিম বেইল, কোর্ট অর্থাৎ চিটাগাং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে যেন সারেন্ডার করেন। কিন্তু ওনারা সারেন্ডার করার জন্য পিটিশন দিয়ে আবার ওনারা ওই পিটিশনটা হাজির হলে নট প্রেস করে নিয়ে নিয়েছেন, যার কারণে উচ্চ আদালতের আদেশ ভায়োলেট করার কারণে ম্যাজিস্ট্রেট কোর্ট আবার ওনাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে, যার কারণে সেকেন্ড টাইম এটা ওয়ারেন্ট ইস্যু হয় আর কি। দুইবার ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরেও এখন কি হবে? এটা আইনের বিধান কি ওরা আইনিভাবে কিভাবে লড়বে? এখন যেটা হবে আইন, ওনারা যেহেতু আদালতের আদেশ বা অ্যারেস্ট আদেশকে এড়াই চলতেছেন, বা বাদীপক্ষ যদি মামলা প্রমাণ করতে সক্ষম হয় ওনাদের সর্বোচ্চ সাজা হবে 420-420-তে, যেটা আইনে বলা আছে সেই অনুযায়ী সাজা হবে আমাদের। কিন্তু সাজা ওনার হলো আবার ফ্রেশ করে এটা তখন কনভিকশন ওয়ারেন্ট, আবার নতুন করে একটা ওয়ারেন্ট হবে যদি এটা বাদী মামলা প্রমাণ করতে সক্ষম হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ওনারা যেহেতু হাইকোর্টের আদেশ ভায়োলেট করেছে, রাইট, এই অবস্থায় হাইকোর্টে কি তারা আবার যাওয়ার সুযোগ থাকবে? এখন ফ্যাক্টস কনসিডার করে যেতে পারে, যেটা হয়তো অনেক সময় দেখা যায় কি অন্য একটা বেঞ্চে এই যে আগে যেটা বেল নিয়েছেন অ্যাড ইন্টারিম ওটাকে কনসিডার করে যেতে পারে, কিন্তু ফ্যাক্টস যদি ডিসক্লোজ করে অন্য হাইকোর্টে বিল দেওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। পুনরায় যদি ফ্যাক্টসটা ডিসক্লোজ করে যদি পুনরায় পিটিশন দায়ের করে। এই কোম্পানিটা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের শেয়ার তারা কিনেছে, ম্যানেজমেন্ট করেছে এবং তারা বেশ কিছু ফান্ড অ্যারেঞ্জ করেছে। এখন এই সমস্ত ফান্ডগুলো সবগুলোই তো এখন ডেট, অনেকটা কোম্পানি যেখানে ডেট, কোম্পানি মৃত প্রায়। এই অবস্থায় এই কোম্পানি নিয়ে মানুষ কি করবে এখন? সরকার কি করা উচিত? আসলে এটা যেটা হয়েছে কি, কারণ ইউনিফেস যেটা বলতে চাচ্ছেন আপনি, আমরা যেটা মামলা করতেছি সেই ইউনিফেসের এটা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অ্যাকচুয়ালি একটা মিউচুয়াল ফান্ড, যেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কন্ট্রোল করে থাকে, রেগুলেট করে থাকে। বাট ওনাদের চক্ষু ফাঁকি দিয়ে
ওনারা পাবলিক থেকে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি কালেক্ট করে মিউচুয়াল ফান্ডের নামে এটা শেয়ার মার্কেট বা বাংলাদেশের মার্কেটে ফিনান্সিয়াল মার্কেটে ইনভেস্ট না করে ওনারা সম্ভবত দেশের বাইরে নিয়ে গেছেন, যার কারণে আজকে অনেক ইনভেস্টররা, সাধারণ ইনভেস্টররা বা ক্ষুদ্র ইনভেস্টররা হাউতাশ করতেছেন। যে কোম্পানিগুলো এরকম অনেকটা দেউলিয়া হয়ে গেছে পাবলিকের টাকা নিয়ে বা ইচ্ছাকৃতভাবে দেউলিয়া করে ফেলছে কোম্পানিকে, এখানে প্রশাসক নিয়োগ দেওয়া দরকার এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে যে যারা টাকা পাচার করছে বা আদালতে মামলা করার মাধ্যমে এদের প্রপার্টিগুলো, দেশের প্রপার্টিগুলো অ্যাটাচ করা দরকার এবং বিদেশের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টি থেকে টাকা বাংলাদেশে ফেরত আনার মানে প্রক্রিয়া কূটনীতি সেক্টরে বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা কন্ট্রাক্টের মাধ্যমে ফেরত আনার প্রচেষ্টা চালানো দরকার। এই যে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে যারা দেশে আছে তাদেরকে তো সরকার মানে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এগুলো সব প্রণোদিত হয়ে ধরা উচিত, মানে দেশের স্বার্থে এদেরকে ধরা উচিত। আপনার কি মনে হয়? আসলে এই জিনিসটা একটা হতাশার এই কারণে বলছি, সাধারণ জনগণের কোটি কোটি টাকা আত্মসাতের পরও অনেকটা বিগ দর্পে ওনারা ঘুরে বেড়াচ্ছেন সমাজে। হয়তো কিছু কিছু লোক দেশের বাড়ি চলে গেছেন, বাকিরা কিন্তু দেশে আছেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই আছেন। একটু তৎপর হলেই ধরা সম্ভব, যেটা আমরা আজকে কালকের ঘটনার মধ্যেও দেখেছি। গভর্নমেন্ট একটু অ্যাক্টিভ হওয়াতে বা আইন শৃঙ্খলা অ্যাক্টিভ হওয়াতে অনেক বড় একটা সন্ত্রাসীকে ধরতে পারছে, সক্ষম হয়েছে। জি ভাই, অর্থ পাচার সংক্রান্ত একটি মামলা নিয়ে গত কিছুদিন আগে আমরা একটা নিউজ করেছিলাম, ওটা ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছে এবং সেখানে আপনি বেশ কিছু বিষয় আপনি তুলে ধরেছেন। আমার অনেক দর্শক কিন্তু সেখানে মন্তব্য করেছেন, এই সমস্ত হোয়াইট কালার ক্রিমিনালদেরকে ধরা হয় না কেন, প্রশাসন তাদেরকে ধরতে পারে না, এই বিষয়টা নিয়ে একটু আমাকে কাইন্ডলি বলুন। আপনি একটা চমৎকার শব্দ ব্যবহার করেছেন, হোয়াইট কলার ক্রিমিনাল। আমরা অপরাধ বিজ্ঞানে পড়েছি 1940 সালের দিকে আমেরিকার প্রখ্যাত অপরাধ বিজ্ঞানী এডউইন সাদারল্যান্ড উনি প্রথম এই ধারণার অবতারণা করেন যে হোয়াইট কলার ক্রিমিনাল যারা, এরা সমাজের খুব উঁচু স্তরের হাই প্রোফাইলের লোক। সাধারণত আমরা অপরাধী যারা অস্ত্রের মুখে চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, চুরি ডাকাতি করে, এদেরকে আমরা চোখে দেখি, কিন্তু এইসব হোয়াইট কলার ক্রিমিনালদেরকে আমরা চোখে দেখি না। কিন্তু এদের ক্ষতিটা, এই যে ডাকাতি করলে, চুরি করলে একটা পরিবার এফেক্টেড হয়, কিন্তু হোয়াইট কলার ক্রিমিনাল যারা, তাদের অপরাধে সমাজের অর্থনীতি ধ্বংস হয়ে যায়, মানি লন্ডারিং হয় এবং এটার দ্বারা পুরো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের অপরাধী, ভদ্রবেশী অপরাধীরা এই যে কোম্পানি গঠন করলো একটা নিজের পরিবারকে নিয়ে, কোম্পানি গঠন করে সেখানে ইনভেস্ট করার জন্য সাধারণ মানুষকে তারা প্রতারিত করলো। এইসব ভদ্রবেশী ক্রিমিনাল যারা, এরা আইনের একটা ছদ্মাবরণে এই অপরাধটা করে থাকে। এক্ষেত্রে সেটা হয়েছে। এক্ষেত্রে সরকারের উচিত যে কঠোর অবস্থানে যাওয়া। অস্ত্র দিয়ে যে ডাকাতি করে, সে ডাকাতির চাইতে এটা মারাত্মক। এখানে 200 কোটি টাকা যে হাতিয়ে দিল, সাধারণ শেয়ার হোল্ডার শেষ করে দিল একদম, মানুষ মাথায় হাত দিয়ে বসে আছে। এই টাকা উদ্ধারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা, এরা যাতে মুভ করতে না পারে, এক দেশ থেকে এক দেশে পালিয়ে বেড়াতে না পারে। ওরা গিয়ে দেখা যায় সিঙ্গাপুরে বাজার করতেছে, মার্কেটে দেদারসে মোজ করতেছে। এখন যারা দেশে আছে তারা তো হাইকোর্ট থেকে বেল নিল, বেল নিয়ে আবার তারা বেইলের অপব্যবহার করলো, সারেন্ডার করতে এসে সারেন্ডার করলো না, পালিয়ে গেল। তাহলে এই পালিয়ে যাওয়া অপরাধীগুলোকে তো ধরতে হবে, আইনের আওতায় আনতে হবে, ট্রায়াল শুরু করতে হবে। এখন ওয়ারেন্টগুলো সঠিকভাবে যদি কার্যকর না হয়, প্রত্যেক থানায় একজন ওয়ারেন্ট অফিসার থাকে, তার কাজ হলো ওয়ারেন্টগুলো কার্যকর করা। ওয়ারেন্ট মানে এটা আসামিকে ওয়ারেন্ট দেওয়া হয়নি, এটা পুলিশকে ওয়ারেন্ট দেওয়া হয়েছে যে তুমি অমুককে ধরে আনো। তাহলে এই আদালতের আদেশগুলো কার্যকর না হওয়ার কারণে বিভিন্ন থানায় অসংখ্য ওয়ারেন্ট পড়ে আছে। এই ওয়ারেন্টগুলো যদি তামিল করা হয় সঠিকভাবে, 50% না 20% যদি তামিল হয়, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অন্যরকম একটা উন্নতি হবে। কিন্তু এখানে লেনদেন হয়, ওয়ারেন্টগুলো দেখবেন ওই 0 সেকশন থেকে থানায় যায় না, গেলে মাঝপথে মিসিং হয়ে যায়, আবার আবেদন করতে হয়, ওয়ারেন্ট থানায় পাওয়া যাচ্ছে না। এই যে একটা লুকোচুরি খেলা, ইঁদুর বিড়াল খেলা, এই খেলার কারণে আজকে আমরা অপরাধীদেরকে আইনের আওতায় আনতে পারছি না। আমি মনে করি এই ব্যাপারে পার্লামেন্টে আলোচনা হওয়া দরকার, এই টাকাগুলো কিভাবে উদ্ধার করা যায়। কারণ এদের হাতে এত লম্বা, এত শক্তিশালী যে এগুলো সরকার একটা ডিসিশন নেওয়ার মতো বডিতে পর্যন্ত পৌঁছতে পারে না। ক্রিমিনালগুলোকে আপনি ধরতে গেলে ধরেন অনেক ধরনের প্রশাসনিক সমস্যা, যার সবকিছু হারাই গেছে, সে হাইকোর্টে গিয়ে আবার এত টাকা খরচ করার কোনো মানে তো অনেকের হয় না। এই বিষয়ে তারা কি প্রতারিত হয় না? যারা টাকা মারছে তারা তো টাকা খরচ করতে অসুবিধা নেই কোর্ট কাছারিতে, কিন্তু যার মায়ের গেছে তার খরচটা তো অন্তত রাষ্ট্র ফ্রি করে দেওয়া উচিত। এইটা একটা সুন্দর প্রস্তাব। বাদী যিনি বিচার চাইবেন, হ্যাঁ বিচার চাইবেন, উনি কেন টাকা দিতে যাবেন? ওনার এমনিতে অনেক টাকা চলে গেছে, ওই অবস্থায় ও মামলা পাবে কিনা, এই টাকা আসবে কিনা, সেটা হচ্ছে সন্দেহ ব্যাপার। না এখন সরকার বা রাষ্ট্র বলতেছে আপনি যদি
কোর্ট ফি না দেন, তাহলে বিচারালয় চলবে কিভাবে? কিন্তু কথা হচ্ছে এই কোর্ট ফি দিতে গিয়ে চোরকে ধরিতে যাই আমি ফতুর হয়ে যাচ্ছি, শেষ পর্যন্ত আমি বিচার তো পাচ্ছি না। এখন এইসব ওয়ারেন্টের আসামিদেরকে দ্রুত ধরে আদালতে যদি সোপর্দ করা হয়, সে যদি বৃদ্ধ হয়, অসুস্থ হয়, সেখানে স্পেশাল গ্রাউন্ড আছে, যে তার জামিনের গ্রাউন্ড আছে, সে জামিন পেতে পারে, কিন্তু আদালতের নিয়ন্ত্রণে তাকে থাকতে হবে। সে 205 এর ব্যবস্থা আছে, বৃদ্ধকে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার সুযোগ আছে, সেই সুযোগও তো সে নিল না, সে পালিয়ে গেল। তাহলে এদের ইল মোটিভ, তারা পরিষ্কার হাতে আদালতে আসে নাই, তাদের হাতে ময়লা আছে বলেই তারা পালিয়ে গেছে। তাদের যদি ইল মোটিভ না থাকতো, তারা যদি ট্রায়াল ফেস করতো, বিচার মোকাবেলা করতো, তাহলে বুঝতাম তারা বিপদে পড়েছে, তারা অপরাধী নয়। এখন তো ক্লিয়ার হয়ে গেছে তারা অপরাধী। অসংখ্য ধন্যবাদ।